6 মাসের একটা সরকারকে আপনি একেবারে চূড়ান্তভাবে ব্যর্থ বলবেন সেটি বলা যায় কিনা? সরকার তো নানা প্রচেষ্টা আমরা দেখছি যে কৃষকদের যে 10,000 টাকা কৃষি ঋণ সেটা মওকুফ করে দিয়েছে, কৃষকদের জন্য কার্ড দেওয়া হচ্ছে, আমরা দেখছি পারিবারিক পরিবার কার্ড দেওয়া হচ্ছে, স্বাস্থ্য কার্ড প্রণয়ন করছে, নানা ক্ষেত্রে কিচ্ছতার সাধন করছে প্রধানমন্ত্রী নিজেও। আপনি যেটি বললেন যে সেতুহস্তি হয়তো রাষ্ট্রপতির ক্ষেত্রে বলেছে, কিন্তু প্রধানমন্ত্রী 100 টাকায় তিনি লাঞ্চ করছেন, তিনি সাদা শার্ট ব্যবহার করছেন, তার মধ্যে আড়ম্বরতা নাই, এই ধরনের এক ধরনের বার্তা তো তিনি দিতে চাইছেন। ফলে সেটিও আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক ধরনের তো ভালো সূচনা। সেটি কি আপনি সমর্থন করবেন কিনা? শুনেন, ব্যক্তির কারিশমা দিয়ে একটি সরকারের ব্যর্থতা কিন্তু ঢেকে রাখা যাবে না। ব্যক্তির সাথে সাথে যদি সরকার সেভাবে মুভ না করে, সরকার যদি যায় একদিকে আর একজন ব্যক্তি সেটার শীর্ষস্থানে বসে যদি উল্টো দিকে যায়, সেখান থেকে কিন্তু দিন শেষে কোনো আউটপুট আসবে না, বরং দলের ব্যর্থতা, সরকারের ব্যর্থতার ভিতরে তার এই যে ব্যক্তিগত যে অর্জন সেগুলো কিন্তু একসময় ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু 6 মাস সময়টিকে আপনি ব্যর্থ সময় বলবেন কিনা? 6 মাসের মাথায় আসে না, আমি বলবো না, আমি বলবো সরকার এখানে কিন্তু সুস্পষ্ট ভাবে একটা প্রতিশ্রুতি দিয়েছিল লিখিত ভাবে যে 6 মাসে তারা এটা করবে, এটা এতজনকে এটা করবে, এতজনকে এটা করবে, এতজনকে এটা করবে। আপনি সরকারের পক্ষ থেকে তারা বলছে, আলোচনা চলছে। আমরা রফিক সিকদার ভাই আপনার কাছে শুনতে চাই, কোনো প্রশ্ন নাই। বুলুল আহমেদ যে বক্তব্য রেখেছেন তার মধ্যে হচ্ছে যে রাষ্ট্রপতি নিয়ে তিনি এটা মন্তব্য করেছেন যে রাষ্ট্রপতি ফাংশনিং করা যায় কিনা, আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার কথা ছিল জুলাই সনদে, সেগুলো আলোচনাগুলো হয়েছিল সেটি। আর হচ্ছে যে প্রধানমন্ত্রী তিনি ভালো গেস্টার প্রদর্শন করছেন, তিনি আন্তরিকতার সাথে কাজ করছেন, কিন্তু এই বার্তাটা দলের তৃণমূল পর্যায়ে যাচ্ছে কিনা? যদি যায় তাহলে কেন চাঁদাবাজি হবে, কেন অন্তর্ঘাতমূলক অপরাধ হবে, গোলাগুলি হবে, সেটি কেন হবে? আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয় বলে অনেকে মনে করছেন। আমি এর আগে আমার পূর্ববর্তী একটু বক্তব্যের একটু সংশোধন আনছি। সেটি হলো হচ্ছে আপনার ভারতের যে সেতুটি সেটি হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, সেটির দৈর্ঘ্য হচ্ছে 9.15 কিলোমিটার, আর বাংলাদেশের পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে আপনার 6.15 কিলোমিটার। এটা আপনি একটু সংশোধন করে নিলাম, কারণ টকশোতে এসে আপনার তথ্য নির্ভর কথা বলা উচিত প্রত্যেকেরই। ধন্যবাদ আপনাকে। তিনি যে কথাগুলো বললেন 6 মাসের মধ্যে, এমনকি বললেন যে রাষ্ট্রকে তিনি সরকার থেকে এবং দেশ থেকে আলাদা করতে চান। আমি জানি না ওনার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ওনার ধারণা কতখানি আছে, তবে আমি তো বলবো যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের মালিকানা থাকবে জনগণ, এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। তো সেখানে যদি রাষ্ট্রের কাঠামোই না থাকে তাহলে তো বাংলাদেশকে অস্বীকার করতে হবে। তারপরে যদি বলেন এখানে যে হাতি পোষার মতো, হাতি পোষার কি আছে? রাষ্ট্রপতি ভবনে থাকেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য কথা বলছেন সেটি ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা চলছে, এবং 70 অনুচ্ছেদ নিয়েও আলোচনা চলছে। 70 অনুচ্ছেদে যে আপনার ফ্লোর ক্রসিং আছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা চলছে, সেগুলো সংস্কার হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বক্তব্য হলো রাষ্ট্রপতি যদি কোমর ভাঙ্গা হয়, নতজানু হয়, সেখানে ব্যাপার। আজকে যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু কোমর ভাঙ্গা না, নতজানু না, তিনি পার্টির মহাসচিব ছিলেন এবং একজন সংগ্রাম করে তিনি এই জায়গায় আসছেন, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। সুতরাং এখানে রাষ্ট্র অভিভাবক হিসেবে ওনার কিন্তু অনেক দায়িত্ব আছে, এবং সেই দায়িত্বগুলো আমি বিশ্বাস করি যিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাথে আলোচনা করে অনেক সমাধানই যেখানে যেখানে রাষ্ট্রপতির দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে তিনি কাজ করবেন। এবং আমি পাশাপাশি এটুকু বলতে পারি যে অতীতের যারা রাষ্ট্রপতি ছিলেন তাদেরকে আমি ছোট করে বলছি না, তাদের নাম আমি উচ্চারণ করতে চাই না, তবে আমি এটুকু বলতে চাই যে তাদের নির্বাচিত হওয়া, তাদের নির্বাচনে আসা, তাদের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া এবং তাদের পরিচিতি, এবং তারা রাষ্ট্রপতি হবার পরে তাদের পরিচিতি কি ছিল সেগুলো বলবার অপেক্ষা রাখে না। একইভাবে ফেসিস্ট হাসিনার আমলে যে সকল সেনাবাহিনীর প্রধানের মধ্যে যদি আমি বলি নাম নিয়ে, আজিজ সাহেব, ওনার যখন সেনা প্রধান বানানো হলো তখন আমরা কারাগারে ছিলাম, আমরা সেখানে শুনেছি যে তার ভাই জোসেফের বড় ভাই, জোসেফ হচ্ছে শীর্ষ সন্ত্রাসী, এবং ওনাদের আরেক বড় ভাই মালয়েশিয়া ছিল সন্ত্রাসী হত্যাকাণ্ডের আসামি, সাজাপ্রাপ্ত আসামি, এবং এই সকল আসামিদিকে ওই সময় রাষ্ট্রপতি ক্ষমা করেছে। আমার বক্তব্য হলো হ্যাঁ, রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করার অধিকার বা সুযোগ আছে এবং এটাতে সংবিধানে দেওয়া আছে, কিন্তু তার অর্থ এই নয়
যে শীর্ষ সন্ত্রাসীরা সেই সুযোগটা নেবে, সেই সুযোগগুলো বিগত দিনে নিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী যখন ছাত্রদেরকে গুলি করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যখন নাকি একদিনেই 150 ছাত্রকে হত্যা করা হয়, এমনকি আপনার এই রংপুরে আবু সাইদকে যখন গুলি করা হয়, তখন কিন্তু ওই সময় রাষ্ট্রপতি কিংবা আওয়ামী লীগের কোন পার্লামেন্টের মেম্বার কিংবা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পদত্যাগ করতে দেখি নাই, একজন এমপিকে বলতে দেখি নাই যে এই গুলি চলবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে এগুলো হয়েছে। সুতরাং আমি বলবো যে সেই প্রধানমন্ত্রী বাংলাদেশের কিন্তু জনগণ আর কেউ চায় না। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলেন, গত 17 বছর যে গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, রাজনৈতিক মামলা, প্রতিহিংসা, এগুলো তো গত 6 মাসে তো আপনারা দেখেই নাই। ইন্টিরিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য আমাদের বিএনপি রাজনৈতিক দল হিসাবে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা কিন্তু কোথাও কিন্তু কোন সমাজে আনার্কি তৈরি করতে দেই নাই। আমরা 5ই আগস্টের পরে 6 আগস্টে আওয়ামী লীগের যে ধ্যান ধারণা ছিল যে তাদের পতন হলে 1.5 লাখ 2 লাখ 1 লোক এক রাতেই মারা যাবে, আমরা কিন্তু সেটা কিন্তু নিশ্চিত করেছি। আমরা না না শুনেন, আজ ইন্টেরিয়াম গভর্নমেন্টে বা আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতনের পরে না না কথাটা শুনেন, কথাটা শুনতে হবে। আওয়ামী লীগের পতনের পরে বিএনপি রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এটা যারা আজকে এই টকশোতে এসে বড় বড় কথা বলে, তাদের বোঝা উচিত যে বিএনপি কি কি দায়িত্ব পালন করেছে একটা রাজনৈতিক দল হিসেবে। এরপর ইন্টেরিয়াম গভর্নমেন্টকে তাদের সরকার পরিচালনা করার জন্য বিএনপি কি পরিমাণ সহযোগিতা করেছে, সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার জন্য কি কি সহযোগিতা করেছে, নিশ্চয় করেছি। সে কারণে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে বাংলাদেশে। এবং নির্বাচনের পরে বিএনপি সরকার আসার পরে বিএনপি যে প্রতিশ্রুতি ছিল, যেটা আপনি বললেন খাল খনন কর্মসূচি, ফার্মার্স কার্ড, বিএনপি এগুলো সে ম্যানিফেস্টো ছিল এবং সেই কারণে মানুষ ভোট দিয়েছে। যেহেতু ভোট দিয়েছে, বিএনপি সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে। বিএনপি আগামী দিনে মানুষের কিভাবে সেবা দিবে সেটা বিএনপির অবশ্যই পরিকল্পনা আছে। এখানে সমালোচনা করার কোনো লাভ নাই, বরং বিএনপির ভালো কাজের জন্য সমালোচনা করেন, সেটা ভালো। প্রশংসা করেন, মন্দ কাজের জন্য সমালোচনা করেন। সব কাজের জন্য ভালোভাবে যদি সমালোচনা করেন তাহলে তো হবে না। একটি বাক্যে শেষ করবেন, একটি বাক্যে, জাস্ট সময় নেই আমাদের। না, আমরা আশায় আছি যে এই সরকার সফল হবে এবং এই দেশের নতুন নতুন কোনো সংকট সৃষ্টি হবে না, বরং আগের যে সংকটগুলো আছে সেগুলো দূরীভূত হবে এবং আমাদের উপর বিগত আওয়ামী লীগ। জি জি, ধন্যবাদ ধন্যবাদ ভাই, আপনি ব্যস্ততার মাঝেও যে আমাদের সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। দর্শক যারা ছিলেন, শুনেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।